ভালোবাসা বলে ভালোবাসা বলে বেড়ানোর জিনিস? এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চেলাকাটি দিয়ে মেরে তোর পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে কথা বললেও মার খাওয়ার ভয়ে মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা নিতে গেলেই শীতল ব্যালকনির সঙ্গে সেটে দাঁড়ালো, চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজিন রিলেটেড বই, তোর জীবনে উপন্যাসের নাম মুখে নিব না। কেন, তোর না ভালো লাগে? কিছুক্ষণ আগেও ভালো লাগতো, আর এখন এখন আর ভালো লাগছে না। ওসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকা উত্তম। কথা বলতে সায়ন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শুদ্ধের পাশে দাঁড়ালো। শীতলের রিমান্ডে চলছে দেখে হাসতে হাসতে বলল, এখন রুমে যা, শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েকজোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতলের কিছু বলারও সুযোগ হলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। সবসময় তার সঙ্গে এমন হয়, বলতে চাই এক, মানুষ বুঝে বসে থাকে আরেক, করতে চাই এক, ঘটিয়ে বসে থাকে আরেক। জীবনটাই বেদনার। তাকে যেতে দেখে সায়ন বলল, ছোট মানুষ কি বলতে কি বলেছে বাদ দে। কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। এতটুকু ধার না থাকলে কি মনে হবে চৌধুরী বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগোলো? ঢাকা থেকে একেবারে ব্যাক হবি কবে? কাজ এখনো একটু বাকি আছে, কাজের উপরে ডিপেন্ড করছে সব। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসলো। এইটুকু পথ হেঁটে আসতে গিয়ে হাঁপিয়ে উঠেছে, ক্ষতস্থানে টান পড়েছে। এই অবস্থায় বাইরে যেতেও পারেনি কদিন ধরে। দলের ছেলেপুলেরা ওদিকে আরেক কাণ্ড ঘটিয়ে বসে আছে। যত ব্যথা থাকুক, আজ সন্ধ্যায় একটু বের হতেই হবে। শুদ্ধ নিজেও ভাইয়ের পাশে বসে জানালো ল্যাবের কাজ সম্পর্কে। চৌধুরী নিবাসের উল্টো পথ ধরে এগোলেই একটা নির্জন রাস্তার দেখা মেলে। রাস্তার দুধারে গাছ আর জঙ্গল। সেখানে মাটির নিচে তৈরি করা হচ্ছে শুদ্ধর পার্সোনাল ল্যাব। সেখানে থাকবে মানব কল্যাণে কার্যরত নিত্য নতুন আবিষ্কার। বিদেশিরা মূলত এসেছে ল্যাব পরিদর্শন করতে। কাজ প্রায় শেষের দিকে, যদিও এই ব্যাপারে সায়ন ছাড়া বাড়ির কেউই তেমনভাবে জানে না, কারণ ল্যাবটা সম্পূর্ণ গোপনীয়তা রেখে তৈরি করা হয়েছে। নির্জন স্থানে এমনভাবে কাজ করা হচ্ছে কেউ খুনাক্ষরেও টের পাবে না ল্যাব রয়েছে। শুদ্ধ ঢাকা থেকে খুব তাড়াতাড়ি ব্যাকও করবে, কারণ এক নতুন আবিষ্কারের ভূত মাথায় চেপে বসেছে। যতক্ষণ না সেই কাজে হাত দেবে তার স্বস্তি মিলবে না কিছুতেই না। দুই ভাইয়ের আলোচনার মাঝেই কামরান, অর্ক, হাসান এসে ধপ করে বসলো। কামরান ফসফস করে জানালো অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রকুচকে পকেট হাতরে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বললেই পারি, তাই বলে সত্যি সত্যি চলতে যাবে? এই তোর বন্ধুত্ব? বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছাকে সম্মান দেখালাম। এখানে ইমোশনাল হওয়ার কি আছে? তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো। আমের একটু হলে পটল তুলতাম, সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম, তাতেই যা শালা। তোদের কারো সঙ্গে বলবো না কথা। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে। চেয়ারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টো খাওয়া জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শুনুন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুড়সুড়ি দিয়েছি, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পিছনে যা? অর্কের বলার ভঙ্গিতে সায়ন হো হো করে হেসে উঠল। হাসান মিটিমিটি হাসতে হাসতে বলল, আর একটু হলেই কামড়ানোর বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়িয়ে বেড়াতি, কুকুরটা বোধহয় তারই প্রতিশোধ নিল। এ কথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের যেন সবাই তাকে পচায়, সবাই বন্ধুরা তো কথায় কথায় খোঁজায়। এখনও অর্ক, হাসান আর কামরানের তর্ক বিতর্ক চলছে, আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল।
তিনজন সারাক্ষণ মেয়ে মানুষের মতন সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গেও তুমুল ঝগড়া বেঁধে যায়। পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জা বলে কিছুই নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে। সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি জুলিয়থও এদের সঙ্গে মিশে বাদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। শুদ্ধের আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারেও প্রথম। আনা যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতেখড়ি হয় সব কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেদের নাম তৈরি করার পালা। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয়ী সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। সায়ন বাবা, বলছিলাম যে বোনের বিয়ে দেবে না? আমার তো 3টেই বোন। কার কথা বলছেন আঙ্কেল? শখ মাইয়ের কথা বলছি। বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ এ কথা? আহনাফকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো। ওর জন্যই শখের হাতটা চাইছি বাবা। আমার বোনের ইচ্ছা ডাক্তারি পড়া। আমরাও চাই সে ডাক্তার হোক, তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। ওর পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। হুম। সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। তারপরও সায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করে চেনে, ভদ্র ছেলে, দেখা হলে কথা হয়। অবিবাহিত বোনেরা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো বোনের অমতের বিরুদ্ধে তারা যাবে না। কারণ বোনরা পানিতে পড়েনি যে প্রস্তাব এলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের। খুব ছোট থেকে শখ খুবই নরম মনের, কারো কান্না দেখতে পারে না সে। কাউকে কাঁদতে দেখলে নিজেও কাঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারো প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্ত মনে উড়তে পছন্দ করে সে। যে তাকে উঠতে নিষেধ করে সে তার জাত শত্রু, চোখের বিষ। তার জলজ্যান্ত উদাহরণ শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহদাত চৌধুরীর ছুটি শেষ। দুপুরের পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল, শখ আর স্বর্ণকে বাগানে এলো। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল, শখ আর স্বর্ণ বাগান এলো। ঘাসের ওপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদি সুরে বলল, আপু চলো বউ চুরি খেলি। ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। অন্যদিন খেলবো ভাই। প্লিজ। বউ চুরি না, অন্য কিছু নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। আচ্ছা বল। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। শাম্ব, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। সিতারা, সিমিন, সিরাতো এসে দাঁড়িয়েছে বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামল। ধপধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল,
ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময়ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রুকুচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পার করলো। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। কি বলবে খেই হারিয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি, আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলেশীন দেখে ইনসান নামের পুলিশটি তেসরা ছেড়ে হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে। আমরা আসবো না নিশ্চয়ই? আশাও করিনি। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। তাকে ভাবলেশীন দেখে ইনসান নামের পুলিশটি তেসরা হেসে বলল। কথা বলে স্বর্ণ ঘাসের ওপর বসল। হাতে রাত খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্তি মুখে শীতলকে বলল, কি পেরেছি সেটা? এত কষ্ট কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, একবার স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি থেকে ইনসানের বিরক্তির মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে, এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তের মাত্রা চেপে পুনরায় বলল, দে দে খুন। ইচ্ছে করছে না। কি কি ইচ্ছে করছে না? যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখ দেখে শখ মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছন দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠায় তিন যা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজন দ্রুত পায়ে এগিয়ে গেলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সিতারা চৌধুরী বললেন, ওর অপরাধ। হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলা থেকে বুঝলো এনারা চৌধুরীদের সহধর্মিনী। পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সিতারা এসব জিজ্ঞাসা করার আগে ফোনের টোন বেজে উঠল। শুদ্ধের নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল, পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সিতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলেই ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধের বলা কোনো কথায় শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধের কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে সেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়িতে কথা বললো আর না কাউকে আর কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগে দ্রুতগতিতে সামনের সায়নের গাড়ি ঢুকলো। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রুকুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকে দিয়ে দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগে সরে বসলো। তারপর তার আধখানা পেয়ারার দিকে তাকিয়ে
কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারা খুব টক, শখ আপুরটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সিতারা চৌধুরী বারবার মূলত ঘটনা জানতে চাইলেও এ কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলো না। ভাই বোনেদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেন টপিকটা আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধহয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাজার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে। এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা যাচ্ছে। এই জন্যই বোধহয় প্রবাদে প্রচলিত, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামল। চারিদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনছান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে দিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরখ করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরও শক্ত করে চেপে ধরতে সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম, কাজটা ভালো করিসনি। এইসব পাগলামি কেউ করে রে পাগলা? ভাই এই ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করব না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু এবারের মতো যান ভিক্ষা দেন ভাই। মাফ করে দিতাম তোর নোংরা কথা শুনে যদি আমার বোনটা না কাঁদতো। মাফ করে দিতাম যদি আমার মায়ের কাছে গিয়ে গালি না দিতি। মাফ করে দিতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি। কি ভেবেছিলি পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম? আরে তোরা আমার আদরের বোনকে খুবলে খুবলে খাবি, এত সোজা না রে শুয়োরের বাচ্চা না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক ল্যাপটানো এত সহজ না। গুখে রাজনীতির মাঠে নামিনি রে। এই কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দুই ভাই, আমি সায়ান, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা হচ্ছে সবই অমিল। আমরা দুইজন দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে তাহলে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টের সৃষ্টে একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুইজনেই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতেও ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলতে সায়ন থামল, একা একা ঠোঁট টিপে হাসল। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ঘুরালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার সাথে আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি। তবে রোগে গেলে অন্য কথা। আর শুদ্ধর ভেতরে যা বাহিরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইকে পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞেস করে ব্যথা পেলে নাকি? তাহলে একবার ভাব ও কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে।
আর ধীরে ধীরে মারলে কষ্ট বেশি হয়। এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে। এ কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত একটুও কাঁপল না। ধারালো ছুরিতে এফোর ওফোর হলো না, কিন্তু ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেভাবে জবাই করলো সায়ন। তার পরনের জামা কাপড় লাল রক্তে রঞ্জিত, চোখ মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিছছাড়া রাস্তায় থরফর করছে, গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে, গলার ফাঁক গলিয়ে গলগল করে রক্তে স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটার কাটা মুরগির মতন ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করলো। সায়ন পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুর বাল, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি শার্টটা নষ্ট করে ফেললাম। এ কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসলো। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ, আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মন মতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কাবুলে এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনে সেন্টার টেবিলে থাকা এসি রিমোট নিয়ে এসি অন করলো। গরমে যান যায়। সে এখনও তাকে খেয়াল করেনি হয়তো। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে, যেন এটা বিয়েবাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানেই আছে। গান থামায় সকলের কান মাথা যেন বাঁচল। এইদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাঁচতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাঁচতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সিতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ওহ বড় মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দেবে না? দিব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না। বিয়ে দিয়ে আর কি করবা? বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচ না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাক করে উঠে ধমকে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদবের ধারী হচ্ছে একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না, কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সিতারা, সিরাত, সিমিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। এই মেয়ের সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছেন তাই? তার মানে সমস্যার কারণে শুদ্ধ সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই, আগে কখনো শুনিনি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলার মেয়েও না, তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বকলেই তার কপালে মার নিশ্চিত। তাই তার কথাই গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর তিন যা নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধ সমস্যা আছে? সকাল থেকে ডান হাত লুকাচ্ছে, টাকা আসবে বোধ হয়। আচ্ছা, টাকা দিবে, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের বলা কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সিতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধান পাবেন কিভাবে? না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকে সারাফাত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে
ওই দুই গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস, চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন না, বিদায় ছেলেদের নানান অজুহাত মেরে নিয়েছেন। আর যেহেতু জেনে নিলেন, আর বসে থাকবে না। এদিকে সোফায় বসা শুদ্ধর ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ি শুদ্ধ সবাই জেনে বসে আছে। বিড়বিড় করে এই কথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলাকা টেনে দে তো, শরীর ম্যাজ ম্যাজ করছে, কাউকে ইচ্ছা মতো পিটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধের কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয়, ফাটা বেলুনের মতন চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা, শুনে ফেলো না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতন হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময় তো খুব মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখও ছ্যাঁচড়া লেভেলের, নতুবা যখন দরকার তখন হয় না, আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের ওপর হামলা হয়। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মেনমেন করে বলল, এই আপু, আমি ওয়াশরুমে যাব, আসছে এক্ষুনি। এ কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বা হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসাবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া। কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শোনে। ও, এবার যা, বাগানে থেকে চেলাকাঠ নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চেলা কাঠের মার খুব লাগে। এ কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকে ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল। সায়নের পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে? সায়ন বাইকের চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকোচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে একবার শুদ্ধের দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে জানাসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সিতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসল, তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাচ্ছে আর কি। হোয়াট? এ কথা কে বলেছে? কার থেকে এইসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধের বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির ওপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল।
এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, এই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? এসব কিছু না, সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে তাহলে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না, এর থেকে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজন্ত বৌমা এনে দিব। এ কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাই হবে। শুদ্ধ বাইরে যাবি? কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আম্মুর সঙ্গে যা। হুম। এ কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। সিতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতলী বোধহয় বুঝতে ভুল করেছে, তবে এক পক্ষে খুব ভালো হয়েছে। ব্যাপারটা সবারই জানা থাকলো, এই নিয়ে কেউ কথা বাড়ালেন না। তবে স্বস্তির শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়ন শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুড়ল কর্নারে রাখা বিন ব্যাগের ওপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করল, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞেস করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই। এভাবে চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই পেছনে না ঘুরেই মুখ খুলল। ইনসাফ অঙ্কনের কাজিন, অঙ্কন রাজনীতিবিদ ছেলে, অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলি কেন? দেখতে দেখ কেমন লাগে। রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝেও হিংস্র রাখা উচিত, নয়তোবা অন্যরা পিষিয়ে মারতেও দুবার ভাববে না, কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতা প্রাপ্তি ধরা দেয় না। এইসবের মধ্যে গিয়ে নিজেকে আর জড়াস না, তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবা উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতি কথা অনর্থক নয় কি? পরিস্থিতি আমিও অপরিচিত বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিচ্ছু করার নেই। এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলো চৌধুরীদের রক্ত। প্রায় আধ ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনও বকছেন। শীতল মুখ গোমরা করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যি তার দোষ নেই, সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করেছিল। শুদ্ধের কাঁধে হাত রেখে কী সব বোঝাচ্ছিল। তাদের কথা শুনে শুদ্ধের সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধ পায় শুনতে পায় কেন? বাসায় নেই জেনে কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। এ কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধের দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ওমা, এই কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না।
তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা। ওদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধের পাশে বসলো। গাড়িতে চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে গিয়ে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে। এসব নানান ঝামেলা শেষে অতঃপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতে। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধের দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতে দেখে শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতামতা করে বললেন, বাপ তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরকা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। একথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকলো। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন? আমি গেলে কি সমস্যা? আছে অনেক সমস্যা। একথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতামতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? শুদ্ধ শীতল পুরো কথা শেষ করার আগে সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই? এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনও অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলে তার ফিয়ন্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জলজল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না, তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধের ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনি বেঁচে থাকে তবু আমি ওনাকে বিয়ে না। আমার বোনের মেয়ে কথা বলতো, দেখতেই পারতো না আমার চাচাতো ভাইকে, গাল মতো করতেও বাদ রাখতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা আসে, হেসে খেলে সংসার করছে দুজনে, কেউ কাউকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিন রাত ঝগড়া করে, মারামারিও হয়, তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারবে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে করুক গিয়ে, সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না।
তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে সব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আস্তে, নয়তো থাপড়ে গাল লাল করে দেব। বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাঁচার প্রকৃতির। পৃথিবীতে নানা রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুদ্ধের ধমক খেয়ে শীতল আর একটা কথাও বলে না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার আর তার ফুরফুরে মেজাজকে নিজের হাতেই খুন করেছে। তাই সে রাগে ফোঁসফোঁস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রা নেই কারো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে সান্ত্বনা বানিয়ে ছড়াচ্ছেন। যেই মহিলা কাঁদছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন। তবে তাদের গাড়িটা কিছুদূর যেতে শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস। এই তো প্রায় চলেই এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়েই পেট পুরো খাস। না, আমি কাচ্চি খাবো, মানে খাবোই। তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সব সময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ করো। বারণ করেছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বললেই কাচ্চি ঘর পার হয়ে যাবে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবে নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের পার্কিং লটে গাড়ি থামালো। গাড়িটা থামতে শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করে দেখে সারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধের নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়ের পরে উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি কি লাগবে লিস্ট করছো মা? শীতল ওনার কথা জবাব না দিয়ে হড়বড় করে বলল, বড় আব্বু শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গায়ে এড়িয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামল না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসল। মনে যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসানেনও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলো শরীরের পক্ষে খুব ক্ষতিকর, ভালো হয় এসব বর্জন করলে।
শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধ ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসলো সে জানে। তবে তাকে বকা খাওয়াতে পেরে শীতল আর বসল না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার এত বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়? বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসে সবার কথায় শুধালো। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশে দেখে মাথা চুলকে অকস্মাৎ বলে বসলো, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে। আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা, তাকানো পূর্বের মতো শান্ত অস্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালারের থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবল বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবল মনের কথা বলে দেবে, কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলল, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। কথা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন? শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে। তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণে প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়া অভদ্রতা হয়ে যায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও, বউ বানাবো তোমায়। সায়ন ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা, আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। কথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগে নজর গেল পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনা পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দুবোন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসাবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন? দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখল কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে জান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই, আমার বোনকে তো আর যাত্রা হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেবো, আজ আসি। কথা বলেই স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। এক একজনের চোখে মুগ্ধতা,
অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়, যেহেতু সে একজন সায়েন্টিস্ট। তার কাজ গবেষণা করা।